আওয়ামী লীগের আমলে বিতর্কিত সব নির্বাচনের অনিয়ম তদন্তে দুদক। শেখ হাসিনার নিশিরাতের ভোটের সারথীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জালিয়াতি, দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দর্শক দেখছিলেন প্রধান শিরোনামে এছাড়া আরও থাকছে, জুলাই ফাউন্ডেশনের আচরণ নিয়ে নাগরিক কমিটির উদ্বেগ, পদ ছাড়লেন সার্জিস, গণহত্যার বিচার চলবে ট্রাইব্যুনালে, রিট খারিজ। ওয়ার ক্রাইমস সংক্রান্ত যে আইন 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, এটাকে একটা ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেওয়া হয়েছে যে এই আইনের ব্যাপারে কোনো সাংবিধানিক আদালতে কোনো প্রশ্নই তোলা যাবে না। নির্বাচন ঘিরে রাজনীতিতে বাড়ছে ইসলামী দলগুলোর কদর। জামায়াত চরমনায় সখ্যতার পরের দিনই বিএনপির সাথে খেলাফত। বোমা আতঙ্কে ঢাকায় তড়িঘড়ি নামলো ফ্লাইট, তল্লাশিতে মেলেনি কিছুই। রাজধানী কারওয়ান বাজার ও শাহবাগে আলাদা দাবিতে বিক্ষোভ। আমাদের এই যে 6 লাখ 7 লাখ টাকা ঋণের বোঝা মাথা নিয়ে আছে 8 মাস ধরে ঘুরতাছি। আমাদের একটাই দাবি, আমরা মালয়েশিয়া যেতে চাই। আট পণ্যের সরছে ভ্যাট, ব্র্যান্ড ছাড়া অন্য পোশাকেও থাকছে না অতিরিক্ত কর। মূল্যস্ফীতির চাপে থাকা মানুষ স্বস্তি পাবে বলছেন অর্থনীতিবিদ। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের সিদ্ধান্তে সমালোচনার ঝড়। আদেশের বিরুদ্ধে 24 অঙ্গরাজ্য শহরে মামলা, উদ্বিগ্ন অভিবাসীরা। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। জানিয়ে দিব বিস্তারিত। শেখ হাসিনার নিশিরাতের নির্বাচনের অনিয়ম খুঁজতে এবারে মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার কমিশনের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান দুদক মহাপরিচালক। জানান, অভিযোগ অনুসন্ধানের জন্য 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। তারা অভিযোগের বিষয়ে প্রতিবেদন দাখিল করবে। জড়িতরা কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি সংস্থাটির। 2014 এর নির্বাচন থেকে সরে আসে তৎকালীন সর্ববৃহৎ বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামী। ফলে অর্ধেকের বেশি আসনে নির্বাচনের প্রয়োজন হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় 154 জন প্রার্থী। 2018 সালের নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয়বার ক্ষমতায় আসে আওয়ামী লীগ। তবে এই নির্বাচন নিয়েও আছে প্রশ্ন আর বিতর্ক। 14 নির্বাচন বয়কট করলেও এই নির্বাচনে অংশ নেয় সকল রাজনৈতিক দল। বিএনপি আর তাদের জোট প্রার্থীরা অভিযোগ করে ভোটের আগের রাতেই সিল মারা হয় ব্যালট পেপারে। 2024 সালেও আওয়ামী লীগ একদলীয় নির্বাচনে টানা চতুর্থবার ক্ষমতায় আসে। এবার 2018 এর ভোট চুরি আর জালিয়াতির নির্বাচন নিয়ে বুধবার নির্বাচন সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অভিযোগের কথা জানালেন দুদক মহাপরিচালক। 2018 সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়ার সাথে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ, র্যাব, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক মহাপরিচালক আরও বলেন, অভিযোগ অনুসন্ধানের জন্য 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। তারা অভিযোগের বিষয়ে প্রতিবেদন দাখিল করবে। আমরা এই সংক্রান্তে এটা অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অনুসন্ধান দল এখানে অগ্রাধিকার ভিত্তিতে অভিযোগের গুরুত্ব অনুযায়ী কাজগুলো করবেন। এদিকে সাবেক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির দায়ে মামলা করেছে দুদক। মামলা হয়েছে বগুড়া কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। শাহরিয়ার শমিক, নিউজ 24, ঢাকা। দর্শক, রাজনীতিতে বাড়ছে ইসলামী দলগুলোর কদর। মঙ্গলবার বরিশালে ইসলামী আন্দোলনের আমির এবং চরমনাই পীরের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাতে ঘোষণা আসে নির্বাচনী ঐক্য গড়ার। আর তার ঠিক একদিন পরই বিএনপি বৈঠক করেছে সাবেক জোটসঙ্গী খেলাফত মজলিসের সাথে। তারা বলছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অবশিষ্ট কাজে ঐক্যমতের ভিত্তিতেই পথ চলবে দুই দল। প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা খেলাফত মজলিসের। নির্বাচনের আগে বরাবরই বাংলাদেশে গুরুত্ব বাড়ে ইসলামী দলগুলোর। ভোটের হিসেব নিকেশে ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা করে বড় দলগুলো। এবারও তার ব্যতিক্রম নয়। মঙ্গলবার বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে জামায়াতে আমিরের সৌজন্য সাক্ষাৎ হয়। এরপর থেকে জোরদার হয় ইসলামী জোট গঠনের আলোচনা।
তার একদিন পরেই বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক। দীর্ঘদিন পর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দুদলের নেতাদের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কোনো ইসলামী জোট নিয়ে দুশ্চিন্তা দেখছে না তাদের দল। যারাই আন্দোলন সংগ্রামে যুক্ত ছিল তাদের সবাইকে সাথে নিয়ে আমরা একযোগে ঐক্যবদ্ধভাবে এই দেশের জনগণের কল্যাণ করার জন্য চেষ্টা করব। এই সময় খেলাফত মজলিসের মহাসচিব বলেন, জাতীয় ঐক্য সুসংহত করতেই এমন সংলাপ। সংস্কার শেষে দ্রুত নির্বাচন অনুষ্ঠানে বিএনপির সাথে একমত তারাও। সবাই কিনা জাতীয় ঐক্য সাধন করা, জাতীয় ঐক্য হচ্ছে 5 আগস্ট যে ঐক্যটা হয়েছিল এটা অনুরোধ রাখার, কারণ ইতিমধ্যে কিছু ভিন্নচিত্র আমি দেখতে পাচ্ছি। এই জন্য আমরা তোমার হচ্ছে বিভিন্ন ঐক্য জাতির স্বার্থে আজকে ঐক্য করার জরুরি বিষয় আমরা মনে করি। এই জন্য আমরা বিএনপির সঙ্গে আলাপ করতে এসেছি এবং আলাপ করে আমরা এবারে একমত হয়েছি। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খুসরু বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কারের সুযোগ নেই। প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু ভোটের প্রত্যাশা তার। যতদিন বাংলাদেশে যে জন্য আমরা আন্দোলন করেছি, যে বাংলাদেশের আজকে যে গর্তের মধ্যে পড়েছে, এই স্বৈরাচার দানব সৃষ্টি হয়েছে কেন, এই দৈত্য কেন সৃষ্টি হয়েছে, এই ফ্যাসিস্ট কেন সৃষ্টি হয়েছে, কারণ তারা জনগণের কাছে দায়বদ্ধ ছিল। আওয়ামী লীগের গুম খুনের বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন সহ স্বৈরাচার যাতে পুনরায় মাথাছাড়া দিতে না পারে সেই বিষয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। বাংলাদেশের জনগণকে ভোট থেকে বঞ্চিত করে। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে সংগঠনটির প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর কাছে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। চিঠিতে সংগঠনটির কার্যক্রম নিয়ে শহীদ এবং আহত পরিবারদের নানা অভিযোগ তুলে ধরা হয়েছে। এদিকে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়িয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। জানিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। তবে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান, সাংগঠনিক কাজে আরও বেশি সময় দিতেই পদত্যাগ করেছেন সার্জিস। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত দেখে আসব। জুলাই বিপ্লবে নিহত আহত পরিবারদের সহায়তায় গেল বছরের 10 সেপ্টেম্বর গঠন করা হয় জুলাই স্মৃতি ফাউন্ডেশন, যার সভাপতি হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান আন্দোলনে নিহত মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সরকারের দেয়া 100 কোটি টাকা নিয়ে যাত্রা শুরু করে ফাউন্ডেশনটি। দায়িত্ব নেওয়ার 4 মাসের মাথায় হঠাৎ করে বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সার্জিস আলম। জানিয়ে ইতিমধ্যেই নানা আলোচনার জন্ম দিয়েছে। সার্জিসের পদত্যাগের দিনই সংগঠনটির কার্যক্রম নিয়ে নানা অভিযোগ এনে প্রধান নির্বাহী কর্মকর্তা মীর স্নিগ্ধর কাছে চিঠি লিখেছে জাতীয় নাগরিক কমিটি। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন নিউজ 24-কে জানান, যে প্রত্যাশা নিয়ে জুলাই ফাউন্ডেশন গঠিত হয়েছিল তা পূরণে ব্যর্থ হয়েছে ফাউন্ডেশনটি। সমালোচনা বা তাদেরকে চেক পয়েন্টে রাখা এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। সেই জায়গা থেকে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের কাছে শহীদ এবং আহত পরিবারের অনেকেই আসেন, যোগাযোগ করেন, তাদের সাথে নিয়মিত আমাদের কথাবার্তা হয় এবং তাদের মানসিক, শারীরিক এবং সেই সাথে পারিবারিক এই ফাউন্ডেশন কেন্দ্রিক জটিলতা সম্পর্কে আমরা ওয়াকিবহাল থাকার চেষ্টা করি। তাদের কাছ থেকে যেই সমস্যাগুলো আমরা শুনেছি, তারা যে সমস্যার সম্মুখীন হয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের পক্ষ থেকে অ্যাড্রেস করব। আর সার্জিস আলমের পদত্যাগের বিষয়ে মুখপাত্র জানান, তার পদত্যাগের সাথে চিঠির কোনো সম্পর্ক নেই। সাংগঠনিক প্রয়োজনীয়তার ভিত্তিতে উনি সিদ্ধান্ত নিয়েছেন যেটা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যে সাধারণ সম্পাদক পদ সেটা উনি আপাতত ত্যাগ করছেন। জাতীয় রাজনীতিতে আরও বেশি সময় দিতেই সার্জিস আলম জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন বলেও দাবি তার। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের করা আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিচার কার্যক্রম চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান থাকার এখতিয়ার চ্যালেঞ্জ করে ট্রাইব্যুনালে পিটিশন দায়ের করেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।
শুনানি শেষে বুধবার পিটিশন খারিজ করে দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, ওয়ার ক্রাইমস সংক্রান্ত যে আইন 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, এটাকে একটা ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেওয়া হয়েছে যে এই আইনের ব্যাপারে কোনো সাংবিধানিক আদালতে কোনো প্রশ্নই তোলা যাবে না। খারিজের মাধ্যমে তো বিচার যথারীতি এবং তদন্ত যথারীতি চলবে এবং তদন্তের পরে তার বিরুদ্ধে যে ধরনের রিপোর্ট আসবে তার ভিত্তিতে যা যদি ফর্মাল চার্জ দাখিল করার মতো এভিডেন্স থাকে তাহলে ফর্মাল চার্জ দাখিল হবে এবং আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া কেন চলতে থাকবে। জুলাই গণহত্যার বিচার কাজ প্রভাবিত করতে বিদেশে থেকে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে ট্রাইব্যুনাল অবগত আছে বলেও জানান চিফ প্রসিকিউটর। আসামি শেখ হাসিনা এই মামলার প্রক্রিয়া, এই মামলার সাথে জড়িত ব্যক্তি এবং সাক্ষীদের ব্যাপারে উস্কানিমূলক এবং ঘৃণাসূচক বক্তব্য রেখে চলেছেন, যেটা এই মামলার তদন্তকে প্রভাবিত করতে পারে এবং এর মাধ্যমে তিনি এই বিচারটাকে বানচাল করার জন্য একটা অপচেষ্টায় লিপ্ত আছেন, যেটা আমাদের নজরে এসেছে। এ সময় স্বৈরাচারী হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে দায়িত্বশীল আচরণ করতে গণমাধ্যমকেও তৎপর থাকার অনুরোধ করেন তিনি। আমরা এই ন্যায় বিচার প্রক্রিয়াটাকে সুরক্ষিত রাখার জন্য এই ব্যাপারে আপনাদের সবারই দায়িত্বশীল ভূমিকা আশা করছি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। অবশেষে শ্বাসরুদ্ধ করা এক পরিস্থিতির অবসান হলো। চরম উদ্বেগ, উৎকণ্ঠার মাঝে ফিরল স্বস্তি। জরুরি অবতরণের প্রায় 7 ঘন্টা পর জানা গেল কোনো বোমা ছিল না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG356 নাম্বার ফ্লাইটে। সকালে অচেনা এক নাম্বার থেকে বিমানে বোমা রয়েছে বলে ফোন আসার পর জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে, আর এরপর যাত্রী ক্রুকে নামিয়ে তল্লাশি চালানো হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, বোমার খবর মিথ্যা। বুধবার সকাল বিমানবন্দরে হঠাৎই ফোন আসে, বোমা রয়েছে ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG356 নম্বর ফ্লাইটে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে, উদ্বেগ উৎকণ্ঠায় যাত্রীর স্বজন সহকর্মীরা। তাৎক্ষণিক ব্যবস্থা নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ, জোরদার করা হয় সামগ্রিক নিরাপত্তা। সকাল 9টা 20 মিনিট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। এরপরই ফ্লাইটের 250 জন যাত্রী ও 13 জন ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয়, করা হয় তল্লাশি। ফোন দিয়ে বললো যে ওরা সেফ আছে, ওদেরকে এক জায়গায় রাখা হয়েছে। যখন নামাইছে তখন আমাদেরকে বলছে আপনারা কেউ লাকিস নেবেন না, লাকিস না নিয়ে বাইরে যান। যখনই আমরা এয়ারপোর্টে বিমানটা ল্যান্ড করে তখন দেখলাম যে মোটামুটি 500-700 হবে আনসার, বিডিআর, আর্মি। তো ওইখান থেকে আমাদের ইমিগ্রেশন না পার করে এক রুমে রাখা হয়েছে। খবর পেয়ে র্যাব পুলিশের পাশাপাশি আসে সেনাবাহিনীর সদস্যরাও। বোমা ডিসপোজাল ইউনিট নিয়ে তল্লাশি চালানো হয় পুরো বিমানে। চরম শঙ্কার মাঝে আসার কথা জানান বেবিচক চেয়ারম্যান। আমরা A to Z থরলি চেক করে এক্সরে করে স্ক্যানিং করে দেখেছি। এর ভিতরে বললাম যে 2টাকে আমরা সন্দেহজনক পেয়েছিলাম স্ক্যানিংয়ে, ওটা আবার থরো চেক করে বের করে সবকিছু দেখা হয়েছে, ইট ইজ ওকে, আলহামদুলিল্লাহ তেমন কোনো কিছু ছিল না। পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এ তথ্য দেয়া হয়েছে জানিয়ে অবস্থান, ব্যক্তি ও উদ্দেশ্য জানতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি। আমাদের যত গোয়েন্দা সংস্থা আছে সবার কাছে কিন্তু ইনফরমেশন চলেছে, তারা কিন্তু তাদের নিজস্ব চ্যানেলে কিন্তু সমস্ত ইনভেস্টিগেশনগুলো অন করেছে এবং এই ইনভেস্টিগেশনগুলো চলমান থাকবে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বিমানে বোমা থাকার তথ্য ভিত্তিহীন, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এটা তো দেখেন একটা মিথ্যা সংবাদ, কোনো কিছুই তো হয় নাই, ওটা একটা মিথ্যা সংবাদের ভিত্তিতে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং শনাক্ত করলে তাদের আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় কোনো ফ্লাইট শিডিউলে রদবদল হয়নি। বলা যায় দুপুরের পর থেকেই স্বাভাবিক ছিল বিমানবন্দরের সব কার্যক্রম। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। কলিং ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার দাবিতে রাজধানীতে ফের বিক্ষোভ করেছে ভুক্তভোগী শ্রমিকরা। কারওয়ান বাজারে পুলিশি বাধায় সড়ক ছেড়ে পরে তারা যান স্কার্টনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ভবনের সামনে। প্রবাসী কল্যাণ সচিব বলছেন, আগামী এপ্রিলের মধ্যে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। কলিং ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার ডাক পেয়ে প্রায় 1 বছরেও দেশটিতে যেতে পারেনি 18,000 শ্রমিক। বিমানবন্দর থেকে চোখের জলে ফেরত আসা এসব মানুষ ফের নামলেন রাজপথে। 4 দফা দাবিতে বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা চত্বরে অবস্থান নেন তারা। এতে পুরো এলাকায় যানজট সৃষ্টি হয়। পুলিশ তাদের সড়ক থেকে তুলে দিলে তৈরি হয় হট্টগোল।
আমাদের এই যে 6 লাখ 7 লাখ টাকা ঋণের বোঝা মাথা নিয়ে আসলে 8 মাস ধরে ঘুরতাছি। এক সপ্তাহের ভিতরে সকল সমস্যার সমাধান করবে, কিন্তু তারা এই সমস্যার সমাধান না করে পরের সপ্তাহ আমাদেরকে ডেকে নিয়ে আমাদের কাছে আরো 3-4 মাস সময় চাচ্ছে। আমাদের একটাই দাবি, আমরা মালয়েশিয়া যেতে চাই। দাবি দেওয়া নিয়ে বেলা 11টার দিকে তারা স্কার্টনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন। ওনারা বর্তমানে মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে ভিডিও কনফারেন্সের মধ্যে একটা সিদ্ধান্ত উপনীত হবে, তখন সেই মেসেজটা 2 ঘন্টা পরে আমাদেরকে জানাবে। ওই মেসেজটা দেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের ভাগ্যে কি আছে। পরে প্রবাসী কল্যাণ সচিব জানান, মালয়েশিয়ায় সরকারের ধীরগতির কারণে শ্রমিকদের পাঠাতে দেরি হচ্ছে। আগামী এপ্রিলের মধ্যে প্রথম ধাপে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। গত বছরের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে এসে অপেক্ষামান শ্রমিকদের মালয়েশিয়ায় নেওয়ার আশ্বাস দিলেও তা এখনো আলোর মুখ দেখেনি। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। দর্শক, সুইজারল্যান্ডে চলছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন। দ্বিতীয় দিনের সংলাপে অংশগ্রহণ ছাড়াও 4 দেশের সাথে আলাদা সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। ডাভোসে রয়েছেন আমাদের সহকর্মী মারুফা রহমান। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্তি হচ্ছি মারুফার সাথে। মারুফা, তীব্র শীতে আশা করছি সুস্থ আছেন। জানতে চাচ্ছিলাম, আজ দ্বিতীয় দিনের সংলাপ ছাড়াও প্রধান উপদেষ্টা 4টি সাইডলাইন বৈঠক করেছেন। এর পাশাপাশি সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার কর্মসূচিতে আর কি কি ছিল জানাবেন। নাফিজ, আপনাকে ধন্যবাদ। আমি সুস্থ আছি। ডাভোসের তাপমাত্রা আপনি জানেন একবারে -10 এখন তাপমাত্রা। তো প্রধান উপদেষ্টার কর্মসূচি নিয়ে যদি আপনাকে বলি, আজকে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক তিনি করেছে। তার মধ্যে 4টি এজেন্ডা ধরে আমি আপনাকে তথ্য দিতে পারি। সেটি হচ্ছে বাংলাদেশ, নেপাল, ভারত এবং ভুটান, এই 4 দেশ মিলে একটি নতুন ইকোনমিক ফোরাম গঠনের জন্য বিশ্ব দরবারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যারা গ্লোবাল লিডার এসেছে সেখানে একটি প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এটি বাস্তবায়ন হলে এটি সবার জন্য একটি নতুন সম্পর্কের দুয়ার খুলে দিবে গ্লোবাল নেটওয়ার্কের এবং ইকোনমির। সেই সাথে নেপাল যে হাইড্রোলিক পাওয়ার বিক্রি করতে চায় এবং বাংলাদেশ সেটি কিনতে চায়, এমন কথা তিনি বলেছেন। সেক্ষেত্রে এই নতুন যে ইকোনমিক ফোরামের প্রস্তাবনা তিনি দিয়েছেন, সেটি বাস্তবায়ন হলে সেটি উভয় দেশের জন্যই উপকারী হবে বা লাভজনক হবে বলে তিনি বলেছেন। এছাড়া শীর্ষ 20 অর্থ পাচারকারীকে চিহ্নিত করেছে, টার্গেট করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই শীর্ষ 20 অর্থ পাচারকারীকে দেশে ফিরিয়ে আনা কিংবা তাদের যে পাচারকৃত অর্থ, সেই অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য আজকে জার্মানির চ্যান্সেলর সহ প্রভাবশালী দেশগুলোর কাছে আহ্বান জানিয়েছেন এবং সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সেই সাথে রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন তিনি। এছাড়াও আরো বেশ কিছু গ্লোবাল ইস্যুতে এই বৈঠক দ্বিপাক্ষিক বৈঠকে আলাপ করেছে এবং দ্বিপাক্ষিক বৈঠকে প্রভাবশালী দেশগুলো বাংলাদেশের চলমান যে অর্থনৈতিক পরিস্থিতি, সেই প্রেক্ষিতে বলেছে বিনিয়োগের একটি সম্ভাবনা বাংলাদেশে তৈরি হতে পারে এবং সেই সম্ভাবনাকে আরো টেকসই করার জন্য একটি অর্থনৈতিক হাব বাংলাদেশে তৈরি করার কথা চিন্তা করা হচ্ছে। সেজন্য বিডাকে আহ্বান জানানো হয়েছে ওয়ান স্টপ সার্ভিসের জন্য, যে সার্ভিসে বিশ্বের সব যারা বিনিয়োগকারীরা আছে তারা যেন একসাথে নিতে সকল ব্যবসায়ী বিনিয়োগের সকল সুবিধা পায়। এছাড়াও আরো বেশ কয়েকটি ইস্যুতে গ্লোবাল ওয়ার্মিং ছাড়াও আপনি জানেন যে বাংলাদেশ জলবায়ু ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্যতম একটি দেশ পৃথিবীর দিকে, সেই জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এবং সেই সাথে লৈঙ্গিক সমতা অর্থাৎ জেন্ডার ইস্যুতে কথা বলা হয়েছে এই দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে, এবং বাংলাদেশে যেন গণতন্ত্র সমুন্নত থাকে সেই বিষয়ে আশ্বাস জানিয়েছেন। মারুফা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সরকারি চাকরিতে পদ সৃষ্টি ও স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগে দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি না মানলে সচিবালয় ঘেরাও সহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আর এদিকে আন্দোলনের কারণে শাহবাগ ও এর আশেপাশের এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট এবং যানজটে ভোগান্তিতে পড়েছেন রোগী এবং সাধারণ যাত্রীরা।
স্বীকৃতি ও চাকরি নিশ্চিতকরণের দাবিতে বুধবার বেলা 11:30টার দিকে শাহবাগ রাস্তা অবরোধ করে ম্যাটসের শিক্ষার্থীরা। এতে যোগ দেয় দেশের 11টি সরকারি ও বিভিন্ন বেসরকারি মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সড়কে অবস্থান নিয়ে দাবিতে স্লোগান দিতে থাকে তারা। 3 মাস ধরে আমরা তাদের প্রত্যেকের কাছে গেছি, বিভিন্ন রেজুলেশনের মাধ্যমে তাদের কাছে পাঠাইছি, স্বাস্থ্য অধিদপ্তর, উপজেলা জেলা প্রশাসকের মাধ্যমে, সবকার মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছাইছি। তারা কিছু করতেছে না আমাদেরকে। আমরা কেন রাজপথে থাকবো? আমরা থাকবো প্রতিষ্ঠানে, আমরা পড়াশোনা করব। আমরা কেন রাস্তায় থাকবো? রাস্তায় কি আমাদের ঘোরার জায়গা? 4 দফা দাবি আদায় না হলে সচিবালয় ঘেরাওয়ের হুমকি দেয় আন্দোলনকারীরা। যদি আমাদের দাবি দাবাগুলো যদি তারা মেনে না নেয়, তাহলে আমরা পরবর্তীতে লং মার্চের ঘোষণা দিব ঢাকামুখী। এদিকে প্রধান সড়ক অবরোধের কারণে বিপাকে পড়েন হাসপাতালে আসা রোগীরা। সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। আন্দোলনের নামে সময় অসময় এভাবে সড়ক অবরোধের কারণে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ যাত্রীরা। যাতায়াতের সমস্যা না, সময় নষ্ট হইতেছে না, সময় মতো তো পৌঁছতে পারতেছি না। আমি তখন কাজ এটা কইরা শিক্ষা বইছি, আর এটার মধ্যে বয়াতে উঠলে জাম হইলে বয়া থাকতে হইব, জাম থাকলে থাকতে হবে, বয়া না থাকলে বয়া থাকা লাগবো। এদিকে নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরে ক্লাস বর্জন, ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে ম্যাটস শিক্ষার্থীরা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। সমালোচনার মুখে অবশেষে বেশ কিছু পণ্য ও সেবায় ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসলো এনবিআর। তবে এখনও বাড়তি ভ্যাট বহাল রয়েছে বেশিরভাগ পণ্যে। নতুন শুল্ক জারি করার 9 দিন পর প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানালো সংস্থাটি। অর্থনীতিবিদরা বলছেন, ভ্যাট বাড়ানোর পর কমানোর সিদ্ধান্তে খুব একটা স্বস্তি মিলবে না জনজীবনে। নতুন বছরের শুরুতে এবং 2024-25 অর্থ বছরের মাঝপথে হঠাৎ শতাধিক পণ্য ও সেবায় বাড়তি সম্পূরক শুল্ক, ভ্যাট ও উৎসে ভ্যাট আরোপ করে এনবিআর। খাত সংশ্লিষ্ট উদ্যোক্তা, ভোক্তা এবং অর্থনীতি বিশ্লেষক পর্যায় থেকে শুরু হয় চরম সমালোচনা। 9 জানুয়ারি কর আদায়ের নতুন সিদ্ধান্ত জানানোর পর গেল 9 দিনে একের পর এক নিজেদের অবস্থান থেকে সরে আসতে শুরু করে এনবিআর। সে ধারাবাহিকতায় এবার জীবন রক্ষাকারী পণ্য ঔষধে পূর্বের ভ্যাট বহাল রাখছে সংস্থাটি। নিত্য প্রয়োজনীয় মোবাইল যোগাযোগে বর্ধিত সম্পূরক শুল্ক এবং ব্রডব্যান্ড ইন্টারনেটে আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া 3 স্টার, 4 স্টার এবং 5 স্টার হোটেল ব্যতীত অন্য সকল রেস্তোরাঁয় অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে। একই সিদ্ধান্ত মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ব্যাপারেও। নন এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডার ও নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাক বিপণনের ক্ষেত্রে সেবার ভ্যাটের হার 15% হতে হ্রাস করে 10% নির্ধারণ করা হয়েছে। রেস্টুরেন্ট সেবার ক্ষেত্রে যে 5% ভিএটি প্রযোজ্য ছিল সেটিকে বাড়িয়ে 15% ভিএটি আরোপ করা হয়। পরবর্তী সময়ে সরকার কর্তৃক এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে পুনরায় 5% ফিরিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছে। উদ্যোক্তা ও গ্রাহকরা মনে করেন, সার্বিক কর নীতিতে বিভিন্ন ধাপ বাদ দিয়ে একটি সুস্পষ্ট পরিকল্পনা বদলে দিতে পারে সরকারের রাজস্ব আদায়ের চিত্র। এই সেবা মূল্যকে যদি আমরা ব্রেকডাউন করি, তাহলে এর মধ্যে দেখব যে অর্ধেকের বেশি মূল্যই কিন্তু আমরা সরকারকে বিভিন্ন প্রকারের কর, ভ্যাট বা অন্যান্য সাবসিডি হিসাবে বা স্পেশাল ডিউটিজ হিসাবে আমরা কিন্তু পে অফ করছি। মাঝখানে যে লেয়ার অনুযায়ী যে ভ্যাট গুলি আছে, এই সমস্ত গুলি কমাতে হবে। আমরা একবারই ভ্যাট দিব, সেটা হচ্ছে কখন আমরা যখন সেবা গ্রহণ করব গ্রাহকরা, তার জন্য আমরা ভ্যাট দিতে পারি। এদিকে এনবিআর এর এই নতুন প্রজ্ঞাপন বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না বলে মন্তব্য অর্থনীতিবিদদের। যে সমস্ত জায়গাতে ভ্যাট কমানো হয়েছে, তো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে 15% থেকে 10% করা হয়েছে। মানে যেগুলো 7.5% ছিল সেগুলোতে 2.5% কিন্তু ইতিমধ্যে বেড়ে গেছে। তো এটার একটা নেতিবাচক প্রভাব আমি মনে করি যে বাজারে ইতিমধ্যে পড়েছে এবং সামনের দিনগুলোতে পড়বে। আগস্ট পরবর্তী বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর নানাবিধ কর ও শুল্ক প্রত্যাহার করেছিল অন্তর্বর্তী সরকার। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। বাজারে খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার 10 লাখ টন চাল ও গম আমদানি করেছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বুধবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তথ্য জানান তিনি। হয়তো কতটা পড়েছে না পড়েছে সেটা দিন, কিন্তু গুদামজাত যেটা আছে করছে সেগুলো আমরা দেখি যে স্টক ভালো। আর আমাদের স্ট্র্যাটেজিটা হলো যে কন্টিনিউয়াসলি সরবরাহটা নিশ্চিত করা। আমরা এখন যেটা করেছি, এখন পর্যন্ত আমরা চাল এবং গম মিলিয়ে প্রায় 10 লাখ টনের মতো আমাদের আমদানি পাইপলাইন নির্ভর করবে বড়োর উপরে।
যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করে প্রেসিডেন্ট ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তে সমালোচনার ঝড় উঠেছে। খোদ মার্কিনিরাও ক্ষোভ জানাচ্ছেন। এই আদেশের বিরুদ্ধে 24 অঙ্গরাজ্য ও শহরে মামলা করেছেন ডেমোক্র্যাটরা। এমন সিদ্ধান্তে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রে বসবাসরত ভিনদেশিরা। চিন্তার ভাঁজ অভিবাসী বাংলাদেশিদের কপালেও। যুক্তরাষ্ট্র থেকে আরিফুর রহমানের তথ্য চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে লাভ ক্ষতির হিসেব চলছে বিশ্বজুড়ে। তবে এই রিপাবলিকানের ফের হোয়াইট হাউসে প্রবেশে সবচেয়ে বেশি মাশুল গুনতে শুরু করেছেন অবৈধ অভিবাসীরা। দায়িত্ব নিয়েই জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল থেকে শুরু করে সীমান্তে জরুরি অবস্থা জারি সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে যুক্তরাষ্ট্রের গির্জা ও স্কুলগুলোতে পুলিশি অভিযানেও সম্মতি দিয়েছেন। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে ব্যাপকভাবে। ডোনাল্ড ট্রাম্পের দেয়া নির্বাহী আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয়েছে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত 22টি অঙ্গরাজ্য ও 2টি শহরে। এই আইনি লড়াইয়ে শরিক হয়েছে বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনও। আমি মনে করি আমাদের দেশ অভিবাসীদের উপর নির্মিত এবং আমাদের জন্মগত নাগরিকত্বের কারণ হলো মানুষকে এখানে আসতে উৎসাহিত করা। যদি আমরা আমাদের দেশকে উন্নত করতে চাই তাহলে এটি সর্বোত্তম উপায়। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভিনদেশিরা। চিন্তার ভাঁজ অভিবাসী বাংলাদেশিদের কপালেও। তবে এই আইনে আগে যারা নাগরিকত্ব পেয়েছেন তাদের উপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। This executive order does not affect anybody that happened before yesterday. After anybody who is born in the United States, if their parents are not green card holder or citizen, their children will not be considered automatic US citizen by birth. নতুন শর্ত অনুযায়ী সন্তানের পিতামাতার মধ্যে অন্তত একজনকে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে অথবা থাকতে হবে গ্রিন কার্ড। তবেই তাদের সন্তানদের ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার সুযোগ মিলবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।